আপনারা জানেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু কার্যত হওয়ার আহ, পূর্ব পরিস্থিতি। এক সপ্তাহের মধ্যেই এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং আমি আপনি এবারে অন্তত সকলেই শপথ নিয়েছি যে স্বচ্ছভাবে পিঠের শিরদাঁড়া সোজা রেখে নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গে নির্বাচনী তালিকা মানে স্বচ্ছ করতে না পারে, যদি বাংলাদেশি রোহিঙ্গাদের এই ভোটার তালিকায় আমাদের সঙ্গে একই গুরুত্ব দিয়ে রেখে দেওয়া হয়, তাহলে এবারে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব কিনা আমরা নিজেরা সিদ্ধান্ত নেব। কিন্তু ঠিক এই মুহূর্তে আমি আপনাদের সামনে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছি। যদিও পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে আমি শুধুমাত্র সমালোচনা করেছি, কেন্দ্রীয় সরকারের দেশের ব্যাপারে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ভূমিকার এখনো পর্যন্ত প্রশংসা আমি করি। কিন্তু এই মুহূর্তে অমিত শাহ তিনি তৃণমূল কংগ্রেসকে উল্লেখ করে একটা বিরাট বার্তা দিলেন। কি সেই বার্তা আমি পর্বের মধ্যেখানে ডেফিনেটলি আপনাদের শোনাবো। আজকে এত গুরুত্বপূর্ণ তিনি বক্তব্য বলেছেন অমিত শাহ, যেটা প্রত্যেকের আপনাদের মনের কথা। আমি প্রথমে তার একটা মন্তব্য শুনিয়ে পর্বটা শুরু করলে আপনারা গুরুত্বটা বুঝতে পারবেন। অমিত শাহ একটা জায়গা থেকে দ্ব্যর্থহীন ভাষায় বলছেন। কি বলছেন? বলছেন আমরা নির্বাচনী সূচি থেকে, মতদাতা থেকে, লিস্ট থেকে এই ঘুষপেটিয়াদের, অর্থাৎ যারা এইভাবে মানে বেড়া টপকে চলে এসেছেন, এদেরকে আমরা বাদ দেবই, এদেরকে আমরা শনাক্ত করব, এদেরকে আমরা ডিপোর্ট করব। সে যতই রাজনৈতিক বাধা আসুক, কান খুলে শুনে রাখো, এই কাজটা আমরা করবই বলে একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বললেন। আর অমিত শাহ যে কথা আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এখনো পর্যন্ত রাজনীতির চাণক্যর কথা কখনো মিথ্যে হয়নি। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গবাসীর জন্য এই বক্তব্যটা শুনিয়ে আপনাদের পর্বটা শুরু করব। শুনুন। শুনলেন? নমস্কার, আমি প্রলয়, আপনাদের সামনে নতুন আরো একটি পর্ব নিয়ে আমি একেবারে ওয়েলকাম জানাচ্ছি। অমিত শাহের এই বক্তব্য নিশ্চিতভাবে তার আত্মবিশ্বাস, তার কনফিডেন্স, এবং আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই বিগত এক বছর ধরে বা 6-8 মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের বেছে বেছে তাদেরকে ডিপোর্ট করার কাজটা হচ্ছে, যেটা অন্তত আপনি মনে করতে পারবেন যে বিগত 4 বা 5 বছর আগে আপনি কখনো দেখেছেন? নরেন্দ্র মোদীর জামানা তো প্রায় 14 বছর হয়ে গেল, মানে 10 বছর অতিক্রম করে 11-12 বছর হয়ে গেল। আপনি কি দেখেছেন যে প্রথম দুটো টার্মে কোনো সক্রিয়তা দেখা গিয়েছিল? কিন্তু এবারে অন্তত তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশিদের যদি পাঠানো না যায়, বিতাড়িত করা না যায়, তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গটা মানে ভারতবর্ষটা হাতের বাইরে চলে যাবে। পশ্চিমবঙ্গের উল্লেখ তিনি করেছেন। আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো জায়গা বিএসএফ কে দেয়নি, এদব সত্ত্বেও কিন্তু সুমন বাবুর মতো নিরপেক্ষ মানে হওয়ার চেষ্টা করা সাংবাদিকরা পর্যন্ত অমিত শাহের ওপর দায়িত্বটা ছেড়ে দিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দেওয়ার বিভিন্ন প্রয়াস করেন। অমিত শাহ একটা দারুণ জবাব দিলেন। এটা আপনাদের সকলের কাজে লাগবে। আপনাদের সঙ্গে যারা তর্কে আসবেন, রাজনৈতিক তর্ক বিতর্ক যখন হবে, যখন আপনাদের প্রায়শই ফেস করতে হয় এই প্রশ্নটি যে আরে বিএসএফ কাদের হাতে? বিএসএফ তো অমিত শাহের হাতে, কেন্দ্রের হাতে, তোমরা কি করছো? এই প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিয়েছেন। তিনি প্রথম বলছেন, আমি শোনাবো, তিনি প্রথম বলছেন যে তৃণমূল কংগ্রেস আমাকে এই প্রশ্নটা করে যে এটা তো তোমার হাতে, তাহলে তুমি ব্যর্থ, এটা কাজ করতে পারোনি। তিনি এর উত্তরে বলছেন যে আমি রিকোয়েস্ট করছি যে আপনাদের দেখে আসুন বর্ডারগুলো। বর্ডারে এমন কিছু জায়গা আছে, ঝর্ণা আছে, নদী আছে, গভীর জলপথ রয়েছে, বন আছে, এমন কিছু কিছু পাহাড় আছে, এমন বনে দেওয়া যায় পাহাড় রয়েছে, এমন কিছু কিছু প্রাকৃতিক জায়গা রয়েছে যেখান থেকে আপনি ওইভাবে কাঁটাতার দিতে পারেন না। আর ওই জায়গাগুলো দিয়েই সাধারণত ইনফিল্ট্রেটার্সরা ঢোকেন। এবং তিনি আর একটা মারাত্মক কথা উল্লেখ করলেন। তিনি বলছেন আপনি যান গুজরাটে, যান আপনি মধ্যপ্রদেশে, যান বিভিন্ন মানে গুজরাটে যান কিংবা অন্যান্য যে অঞ্চল দিয়ে ইনফিল্ট্রেটার্স হয় আপনি সেখানে যান। সেখানে কেন ঘুষপেটিয়া ঢোকে না বলুন তো? রাজস্থান থেকে কেন ঢোকে না বলুন তো? সেগুলো তো মানে একেবারে বর্ডার এরিয়া, তাহলে সেখান থেকে ঘুষপেটিয়ারা ঢোকে না কেন? তার কারণ সেখানকার সরকাররা সংযত। অমিত শাহ বলছেন আপনারা একটাও দেখাতে পারবেন যে পশ্চিমবঙ্গে এই ইল্লিগাল যারা ঢুকছে তাদেরকে প্রথম যারা গ্রামবাসীরা চিহ্নিত করতে পারে, তারা আইডেন্টিফাই করে পুলিশের কাছে কমপ্লেন লেখানোর চেষ্টা করেছে এবং পুলিশ সেই কমপ্লেন লিখেছে? একটাও দেখাতে পারবেন? অর্থাৎ তিনি বলছেন যে রাজ্য সরকারের সহযোগিতা ছাড়া এটা কখনোই হওয়া সম্ভব নয়। এবং সেই কারণেই
মানে এই একই বিএসএফ তো রাজস্থানে রয়েছে, একই বিএসএফ তো গুজরাটে রয়েছে, কই সেখান দিয়ে তো ইনফিলট্রেট হয় না? কি বলেছেন অমিত শাহ শোনাবো আপনাদের। বলেন এটার সঙ্গে আপনারা লিখে জানাবেন। অমিত শাহ একটা মারাত্মক কথা বলেছেন। দেখুন আমি আপনাদের সামনে একটা তথ্য দেব, আপনারা তথ্যটা, অমিত শাহই বলেছেন এই তথ্যটা, আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করুন যে ভারতবর্ষ কিন্তু ধর্মের ভিত্তিতেই বিভাজিত হয়েছিল। হিন্দুদের জন্য একটা দেশ, মুসলমানদের জন্য একটা দেশ। যে মুসলমানরা মানে হিন্দু দেশ হওয়ার মানে ভারতবর্ষকে হিন্দুদের জন্য দেশ করে দেওয়া সত্ত্বেও তারা থেকে যেতে চেয়েছিলেন, ফাইন। আর যে হিন্দুরা চলে গিয়েছিলেন বা ওখানে যাদের দুর্ভাগ্য ছিল ওই জায়গায় পড়ে গিয়েছিলেন, তারা সেখানেই থেকেছেন। এই জায়গায় এই যে ডেমোগ্রাফিক পরিবর্তনটা কিভাবে হচ্ছে আপনি শিউরে উঠবেন। যদি নরেন্দ্র মোদীর সরকার, এই কারণেই আমি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বা বিজেপি সরকারের জায়গায় আমি কোনো সরকারের কল্পনা করতে পারি না। যদি এই সরকার যে কাজ শুরু করেছে এটা যদি তারা শেষ করতে না পারে, তাহলে আমাদের কপাল ছেড়ে দিন, আমাদের তবু পেরিয়ে যাবে, আমাদের সন্তানদের কিন্তু এই ভারতবর্ষে টেকাটা মুশকিল হয়ে যাবে। কেন? একটা পরিসংখ্যান দিচ্ছেন অমিত শাহ। দেখুন তিনি বলছেন 1951 সালে যখন জাতি জনগণনা হয়েছিল তখন হিন্দুদের সংখ্যা ছিল 84%। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। 1951 সালে প্রথম জাতি জনগণনা যখন হয়েছিল তখন 84% হিন্দু ছিল। মুসলিমদের সংখ্যা ছিল 9.8%। তারপরে হয়েছিল 1971 সালে, 20 বছর পর, তখন হিন্দুদের সংখ্যা 2% কমে 82%, মুসলিমদের সংখ্যা 2% বাড়ে 11%। তারপরে 1991 সালে হিন্দুদের সংখ্যা আরো 1% কমে 81%, মুসলিমদের আরো 1% বাড়ে 12%। তারপরে 2011 সালে লাস্ট যে সেন্সাস হয়েছিল সেখানে হিন্দুদের সংখ্যা 79%, মুসলিমদের সংখ্যা 14%। এবং তিনি একটা হিসাব দিচ্ছেন, মানে 1947 সাল থেকে হিন্দুদের পার্সেন্টেজ, ভারতবর্ষে হিন্দুদের পার্সেন্টেজ 4.5% কমেছে, আর মুসলিম পার্সেন্ট 24.6% বেড়েছে। কে বলছেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আবারও শুনুন, স্বাধীনতার পর থেকে হিন্দুদের পার্সেন্টেজ 4.5% কমেছে, যেখানে মুসলিমদের সংখ্যা 24.6% বেড়েছে। কি বলেছেন অমিত শাহ? আপনাদের শোনাবো, আপনারা শুনতেও পারেন, কান দিয়ে বার করতেও পারেন, কিন্তু আজকে যে পদক্ষেপ আপনি নেবেন আপনার সন্তানদের ভবিষ্যৎ তার উপরে ডিপেন্ড করবে। শুনুন বক্তব্যটি। 51 की जनगणना में हिंदू 84% थे और मुस्लिम समाज की आबादी 9.8% थी। 71 में 82% हुए हिंदू और मुस्लिम समाज की आबादी 11%। 91 में 81% हुए हम और मुस्लिम समाज की आबादी 12.12% हुई। और 11 में 79% हुए और मुस्लिमों की संख्या 14.2% हुई। मुस्लिम आबादी की बढ़ोतरी 24.6% की दर से हुई और हिंदू आबादी 4.5% कमी हुई। अब मैं इसलिए बताता हूं कि ये फर्टिलिटी रेट के कारण नहीं हुआ है, ये घुसपैठ के कारण हुआ है। শুনলেন আশা করি। এর পরে নিশ্চিতভাবে আপনাদের বুঝিয়ে বলার প্রয়োজন হবে না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মঞ্চের ওপর থেকে মিথ্যা কথা নিশ্চয়ই বলবেন এমনটা নয়। আপনারা যে কোনো তথ্য থেকে এটা খুঁজেও বার করতে পারেন যে একেবারেই তিনি যে কথা বলেছেন সেটা মানে একেবারেই সঠিক। আমি আপনাদের সামনে, যারা তাতেও বিশ্বাস করলেন না, হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, তিনি মাত্র আমি যখন খবর করছি তার 3 ঘন্টা আগে একটা টুইট করেছেন কিভাবে ডেমোগ্রাফিটা বদলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিক নেতারা বদলে দিচ্ছে। কেন আপনারা জানেন ভালো করে? তার কারণ হিন্দুদের সংখ্যা যদি কমে যায় এবং অন্যান্য নন হিন্দুদের সংখ্যা বেড়ে যায় সেখানে তাদের লাভ বেশি। তার কারণ তারা তোষণের রাজনীতি করে। আর আপনি কল্পনা করে দেখুন এই তোষণের রাজনীতি যে যে জেলাতে বেশি রয়েছে সেই সেই জেলাতে কি পরিণতি হয়েছে। মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের মধ্যে বড় উদাহরণ। এখানে হিমন্ত বিশ্ব শর্মা তিনি একটা টুইট করেছেন, সেই টুইটে শুধুমাত্র আমি ছবিটা দেখাচ্ছি, তিনিও তথ্য দিয়েছেন। 1971 সালে আসামে হিন্দুদের সংখ্যা ছিল 72, আমি শুধু মানে পয়েন্টের আগের গুলো বলছি, 72%, মুসলিমদের 24%। 91 সালে সেটা হিন্দুদের সংখ্যা 67%, মানে কমে 67%, মুসলিমদের বেড়ে 28%।
2001 সালে হিন্দুদের পার্সেন্টেজ কমে 64%, মুসলিমদের 30% বেড়ে 2011 সালে হিন্দুদের পার্সেন্টেজ কমে 61%, মুসলিমদের বেড়ে 34%। 2011 সালে হিন্দুদের পার্সেন্টেজ কমে, মানে তিনি বলছেন প্রজেক্টের, এটা 2021 সালে যেহেতু জনগণনা হয়নি, তিনি এক্সপেক্ট করছেন প্রজেক্টের যে এটা 57%, মুসলিমদের 38% প্লাস প্লাস। বুঝতে পারছেন কিভাবে ডেমোগ্রাফিক পরিবর্তনটা হচ্ছে? বুঝতে পারছেন ক্রমাগত। এবং এইখানে সব থেকে এবার আমি আপনাদের সামনে ক্লাইম্যাক্সটা বলবো, হয়তো আগে দেখিয়েছি কিনা আমার মনে পড়ছে না, যদি দেখিয়ে থাকি ভালো, যদি না দেখিয়ে থাকি চেষ্টা করবো আর একবার শুনিয়ে দেবার। অমিত শাহ একটা মারাত্মক বক্তব্য বলেছেন, আপনারা শুনেছেন কি বক্তব্যটা? অমিত শাহ বলছেন যে আপনারা ভাবছেন এটা ফার্টিলিটির কারণে এরকম হচ্ছে, যে জনগণনা হিন্দুদের কমে যাচ্ছে, মুসলমানদের বা শিখ বা খ্রিস্টানদের বেড়ে যাচ্ছে, এটা ফার্টিলিটি রেশিও বাড়া ওঠা বা কমানোর জন্য এটা হচ্ছে। অনেকে বিশ্বাস করেন, আমারও মোটামুটি ওটা একটা বড় রিজন বলেই জানতাম। অমিত শাহ বললেন না, অমিত শাহ বললেন এই যে এত বিরাট চেঞ্জ, এটা ফার্টিলিটির কারণে হচ্ছে না, এটা হচ্ছে ঘুষপেটিয়ার কারণে। অর্থাৎ যারা বাইরে থেকে ইমিগ্রেন্ট হয়ে চলে আসছেন, যাদের এই পশ্চিমবঙ্গের মতো জায়গাগুলোতে রাজনৈতিক নেতৃত্বরা নিজেদের অল্প কিছু মুনাফার জন্য দেশমাতৃকাকে বিকিয়ে দিচ্ছেন বাংলাদেশিদের কাছে, এই সমস্ত লোকদের জন্য, এই মানে শুধু পশ্চিমবঙ্গ বলছি না, অন্যান্য সমস্ত রাজ্যে এই সমস্ত লোকদের জন্য আজকে পশ্চিমবঙ্গ বিপথে। এবং আমরা সত্যি যে এখনো পর্যন্ত আমাদের কেন্দ্রে বিজেপির মতো একটা সরকার রয়েছে বলে তবু কিছুটা হলেও আমরা আরো বেশি কি বলবো তৎপরতা দেখতে চাই পশ্চিমবঙ্গ নিয়ে। তা নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে, আগামী দিনেও সেই ক্ষোভ আপনাদের সামনে কথা বলবো। আপনাদের গলার ভয়েস হয়ে আমার ভয়েস প্রত্যেকবারই প্রতিফলিত হবে, কিন্তু একথাও আমাদের মানতে হবে, যে কথা গতকালও বলেছি, গত পরশুও বলেছি, কেন্দ্রে আপনি বিজেপির অল্টারনেটিভ যদি কাউকে আনেন, এটা হচ্ছে খাল কেটে কুমির আনা আমাদের জন্য। তার কারণ আপনাদের বললাম, অমিত শাহ বলছেন এটা ফার্টিলিটির কারণে নয়, এটা হচ্ছে ঘুষপেটিয়ার কারণে। এবং এর জন্য যে শুধুমাত্র হিন্দুরা মানে তারাই প্রবলেমে পড়ছে এমনটা নয়, আদি এখানকার মুসলমানরা তারা পর্যন্ত প্রবলেমে পড়ছেন। কেন? তার কারণ এখানে যে সমস্ত মুসলমানরা ভাগ হয়ে যাওয়ার সময়ও তারা দেশ ভারতবর্ষকে ভালোবেসে ছেড়ে যাননি, তারাও বিপদে পড়ছেন, তারাও কর্মসংস্থান হারাচ্ছেন, তাদেরও রুজি রুটি যাচ্ছে, তাদেরও ভাত মরছে, তারাও সবটা বুঝতে পারছেন। আপনি জিজ্ঞেস করুন মুসলমানদের, মানে খুব ক্লোজ প্রক্সিমিটিতে গিয়ে যদি জিজ্ঞাসা করেন, তারাও এই রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে চায়। কিন্তু এই ন্যারেটিভটা যেহেতু ধর্মের কারণে আমাদের এইখানকার রাজনৈতিক দলটি একেবারে বিভ্রান্ত করে রেখে দিয়েছে, তাই খুব শিক্ষিত মানুষ ছাড়া এবং লিবার্টি যাদের রয়েছে বা কিংবা উদার মানসিকতা যাদের রয়েছে, এরা ছাড়া এই বিষয়টিকে বোঝার মতো এইরকম গভীর দর্শন খুব কম মানুষের মধ্যে থাকবে, এবং সেটাই স্বাভাবিক। তো সেই কারণেই আমি বলছি যে অমিত শাহের এই বক্তব্যটি যে ফার্টিলিটির কারণে নয়, ইনফিল্ট্রেটার্সদের কারণে পশ্চিমবঙ্গের আজকে ডেমোগ্রাফিকের পরিবর্তন হচ্ছে, এবং এইটা আমরা পরিবর্তন করেই ছাড়বো, সে যত রাজনৈতিক বিরোধিতা আসুক না কেন। সেই কারণেই আমি আপনাদের সামনে বলি, দেখুন যে পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের অনেক হতাশা রয়েছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এত চুরি দুর্নীতির পরেও আমরা সেই অর্থে দেখি না আবারও একজন ডাক্তার বোনের ধর্ষণ হয়ে গেল। আরজি করের ধর্ষণের কোন রকম মানে সেখানে রিপোর্ট বা তদন্তের গতি প্রকৃতি আমরা জানতে পারলাম না, কোনো দোষী শাস্তি পেল না, কেন্দ্রীয় অপদার্থ এজেন্সিগুলো এখনো পর্যন্ত কিছু করতে পারলো না। তার মধ্যেই আরো একটা এই ঘটনাটাও নিশ্চিতভাবে কেউ মানে শাস্তি পাবে না, তার কারণ আমাদের অপদার্থ এজেন্সিগুলো বসে রয়েছে। আর এই অপদার্থ এজেন্সিগুলোর মাথায়ও বসে রয়েছে দেশের প্রধানমন্ত্রীর মতো গুণীজন, কিংবা আরো নির্মলা সীতারামনের মতো লোকজন বসে রয়েছেন। তো এইখানটাই আমাদের এক্সপেকটেশন মিসম্যাচ হচ্ছে, যে গোটা দেশে বিজেপি যেভাবে কাজ করছে, পশ্চিমবঙ্গকে তাহলে কি এরকম দিন আসবে নাকি যে পশ্চিমবঙ্গ, হ্যাঁ জাস্ট বলছি না, এটা বলা ছেড়ে দিন, বলা উচিত না। তো এনিওয়ে, আমরা যেটা এক্সপেক্ট করি যে মানে কেন্দ্রের যে এই যে ভূমিকা, গোটা দেশের রেসপেক্টে কেন্দ্রের এই যে ভূমিকা, পশ্চিমবঙ্গেও এই ভূমিকা আমরা দেখতে চাই। তার কারণ আপনাদের মনে রাখতে হবে, অমিত শাহ যতই বলুক না কেন, বিএসএফ রাজস্থানেও রয়েছে, বিএসএফ গুজরাটেও রয়েছে, সেখানে ইনফিল্ট্রেটার্স আসে না, কিন্তু আপনাদের মনে রাখতে হবে রাজস্থান বা গুজরাটে বাংলাদেশের বর্ডার নেই। তাই আমার বক্তব্য হচ্ছে, পশ্চিমবঙ্গে মানে যেহেতু এটা বাংলাদেশ বর্ডারিং স্টেট, তাই এর গুরুত্ব আরো বেশি করে হওয়া উচিত। তার ওই বক্তব্যটি আমি
সমর্থন করেছি, কিন্তু পূর্ণ সমর্থন করিনি। গুজরাট, রাজস্থান বাংলাদেশের বর্ডারের মধ্যে পড়ে না, পশ্চিমবঙ্গ পড়ে। তাই আমাদের বিশ্বাস যে কেন্দ্রীয় সরকার অন্তত ভারতবর্ষকে বাঁচানোর জন্য যে এই এত তৎপরতা দেখাচ্ছে, বলছে যে আমরা সবকিছু করব, আমরা ছাড়বো না, শেষ দেখে ছাড়বো। এই শেষ দেখতে গেলে আগে পশ্চিমবঙ্গকে দিয়ে শুরু করতে হবে, যে কাজটা তারা করছেন না। পশ্চিমবঙ্গকে দিয়ে যদি শুরু না করেন তাহলে কোথাও কন্ট্রোল হবে না। আপনি একটা বড় জলের পাইপে জল লিক হচ্ছে, আর বাকি জায়গায় ছোট ছোট লিক হচ্ছে, আপনি ছোট ছোট লিকগুলোকে বন্ধ করে বলছেন এই তো এই লিকগুলো আমি বন্ধ করছি। যেখানে হু হু করে জল ঢুকছে সেই জায়গাটা আপনি খোলা ছেড়ে দিয়ে বাকি ছোট ছোট লিকগুলোকে বন্ধ করে বলছেন যে আমরা কাজ করেছি। দয়া করে এই দ্বিচারিতাটাকে কেন্দ্র সরকারের, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে বন্ধ করতে হবে। যদি সহমত হন টিপুন না একটা লাইক বাটন কিংবা একটা কমেন্ট করে আমাদের জানান না যে আমার বক্তব্যের সঙ্গে আপনারা সমর্থন জানালেন। এখনকার মতো এখানেই, এবং যারা পারবেন জয়েন বাটনে ক্লিক করে আমাদের সমর্থন করলে আমাদের আপনার এই বক্তব্য আমার গলার স্বর হয়ে আরো দৃঢ় কণ্ঠে ফুটে উঠবে। যারা পছন্দ করলেন করতে পারেন। এখনকার মতো এখানেই।